পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইমরান খান তিনি নাকি জেলখানায় মারা গেছেন বা তাকে মেরে ফেলা হয়েছে বা খুন করা হয়েছে বলে বিভিন্ন নিউজে কিন্তু এমনটা কয়েকদিন ধরে দেখাচ্ছিল বিভিন্ন নিউজ চ্যানেল। তারপরে জানা যাচ্ছিল তার বোন বা তার পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করতে চাইলেও দেখা করতে দিচ্ছিলেন না। কিন্তু আজকে নতুন একটি খবর পাওয়া গেল, যেখানে ইমরান খান নিজেই নাকি বলছেন যে উনি মানসিকভাবে অসুস্থ। জেলে বসেই মুনিরকে নিশানা ইমরানের। দেখা করার পর দাদার বার্তা প্রকাশ উজমার, অর্থাৎ তার আসিম মুনির এবং ইমরান খান এবং উজমা খানুম সম্ভবত ইমরান খানের বোন। আরও কি বলছে আপনাদেরকে সেই খবরটি পড়ে শোনাবো। জেল থেকে পাক সেনাপ্রধান আসিম মুনিরকে নিশানা করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান। মুনিরকে মানসিকভাবে অসুস্থ বলে আক্রমণ করলেন তিনি। পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে সংঘাত ইন্ধন যোগানোরও অভিযোগ তুললেন মুনিরের বিরুদ্ধে। শাহবাজ শরীফ সরকার থেকে বিশেষ অনুমতি পাওয়ার 1 মাসেরও বেশি সময় পর অবশেষে মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়াল জেলে কারাবন্দী ইমরানের সঙ্গে দেখা করেন তার বোন উজমা খানুম। পরদিন তিনি সমাজ মাধ্যমে ইমরানের এই বার্তা পোস্ট করেন। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী উর্দুতে লেখা ওই বার্তা ইতিমধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে মুনিরকে নিশানা করে ইমরান বলেন, ওর নীতি পাকিস্তানের জন্য বিপর্যয়কর। ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা উস্কে দিচ্ছে তিনি। তার নীতির কারণেই আজ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, যা আমাকে গভীরভাবে ব্যথিত করছে। আপনারা ভাবুন, মিডিয়া যে ইমরান খানকে প্রায় মৃত বলে ঘোষণা করে দিয়েছিলেন, সেই ইমরান খান তিনি জেল থেকে চিঠি লিখছেন। ইমরানের আরও দাবি, পাকিস্তানের জাতীয় স্বার্থ নিয়ে মুনিরের কোনো উদ্যোগ নেই, শুধুমাত্র পশ্চিমী শক্তিগুলিকে খুশি করতে নানা পদক্ষেপ করছেন তিনি। নাম না করে খাইবার পাখতুনখোয়া প্রদেশের তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি বিদ্রোহীদের দমন ড্রোন হানার নিন্দাও করেছেন ইমরান। তার কথায়, আমি দেশবাসীর উপর ড্রোন হামলা এবং সামরিক অভিযানের বিরোধিতা করি, কারণ এটি সন্ত্রাসবাদকে আরও ইন্ধন যোগাবে। মুনির মানসিকভাবে অসুস্থ একজন মানুষ। তার নৈতিক দেউলিয়াপনার জন্যই পাকিস্তানের সাংবিধানিক এবং আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে। ইমরানের দাবি, মুনিরের নির্দেশেই তাকে এবং তার স্ত্রীকে সাজানো মামলায় ফাঁসানো হয়েছে। জেলে চরম মানসিক নির্যাতনেরও শিকার হতে হচ্ছে তাকে। তিনি বলেন, আমাকে সম্পূর্ণ নির্জন কারাবাসে রাখা হয়েছে। গত 4 সপ্তাহ ধরে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। আমাকে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে একটি ঘরে আটকে রাখা হয়েছে। এমনকি জেলের নিয়মাবলী অনুযায়ী যা যা মৌলিক সুবিধা আমার প্রাপ্য সেগুলিও কেড়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, অভিযোগ উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও রাজনৈতিক সতীর্থ থেকে শুরু করে পরিবার কারোর সঙ্গেই দেখা সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না ইমরানকে। দাদার সঙ্গে দেখা করার পর একেবারে ক্ষোভে ফেটে পড়েন উজমা। তিনি জানান, ইমরান এখনও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ, কিন্তু তাকে নির্জন কারাগারে বন্দি রেখে তার উপর মানসিক নির্যাতন চালানো হচ্ছে। মুনিরকে নিশানা করে উজমাও বলেন, সব কিছুর জন্য তিনিই দায়ী। অর্থাৎ আপনারা মিডিয়ায় খবর দেখে সেটা বিশ্বাস করে সেই খবরটাকে ছড়িয়ে দেওয়া বা প্রচার করার আগে একবার নয়, 10 বার নয়, 100 বার নয়, 1000 বার, 1 লক্ষ বার ভাববেন যে এটা সত্য খবর তো। বিশেষ করে যে আমরা যে সংবাদ মাধ্যমগুলো, নিরপেক্ষ সংবাদ মাধ্যম, ডিজিটাল সংবাদ মাধ্যম যাদেরকে বলছি, তাদেরও একটা বড় অংশ তারাও ফেক খবর, মিথ্যা খবর ছড়াচ্ছে। একেবারে গদি মিডিয়া যে কাজটা করে থাকে, সেই কাজটা কিন্তু ডিজিটাল মিডিয়ার একটা অংশ। অর্থাৎ স্বাধীন সংবাদ মাধ্যম যাদেরকে আমরা বলছি, আমরা নিজেরাও একটা স্বাধীন সংবাদ মাধ্যম। এই একই ভুল কিন্তু ডিজিটাল মিডিয়া বা স্বাধীন সংবাদ মাধ্যমের দ্বারাও কিন্তু হচ্ছে। আফগানিস্তানের কোনো একটা নিউজ চ্যানেল তারা খবরে প্রকাশ করলো যে ইমরান খানকে মেরে ফেলা হয়েছে জেলের মধ্যে। তারপরে কিছু মিডিয়া দেখা যাচ্ছে ইমরান খান গত কয়েক বছর পূর্বে তিনি অসুস্থ হয়ে হসপিটালের বেডে শুয়ে আছেন, সেই ছবি প্রকাশ করে তারা অনেকেই বলছেন যে ইমরান খান মারা গেছে। আমরাও রে রে করে উঠছি যে সত্যি তাহলে ইমরান খান মারা গেল, এভাবে জেলের মধ্যেই মেরে ফেলা হলো। এখন দেখুন, ইমরান খান এই বিষয়টা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তান আমাদের ভারতের একেবারে এক প্রকার তাদের যে রাজনৈতিক দল, সেনাবাহিনী, জঙ্গি গোষ্ঠী আমাদের একেবারে ঘোষিত শত্রু বলতে পারেন। পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে ভারতের সাধারণ মানুষ এ বিষয়ে আলোচনার মাধ্যমে নেই। পাকিস্তানের রাজনৈতিক শক্তি, পাকিস্তানের সেনাবাহিনী শক্তি, পাকিস্তানের জঙ্গি উগ্রবাদী শক্তি, তারা এক প্রকার আমাদের, কিন্তু এক প্রকার না, সব প্রকারই আমাদের শত্রু, ভারতের শত্রু। তারপরেও এই খবর কেন বলছি, আমাদের ভারতের পশ্চিমবাংলার কিছু নিউজ চ্যানেল তারাও দেখছে
দেখছি বাংলাদেশের খবরের সোর্স নিয়ে, পাকিস্তানের খবরের সোর্স নিয়ে, আফগানিস্তানের খবরের সোর্স নিয়ে তারা কিন্তু এই খবর দেখিয়েছিল। তাহলে কি ইমরান খানকে মেরে ফেললো? সূত্রের খবর ইমরান খানকে জেলে মেরে ফেলা হয়েছে বলে লাফালাফি স্টুডিওতে আমরা এগুলো দেখেছি। সে কারণেই আপনাদের কাছে এই খবর তুলে ধরলাম। যে খবর আপনাদেরকে দেখালাম একেবারে আনন্দবাজার অনলাইন ডিজিটালের একটি খবর আপনাদেরকে পড়ে শোনালাম, এবং সোশ্যাল মিডিয়া জুড়েও কিন্তু ইমরান খানের লেখা যে উর্দু ভাষায় যে চিঠি, সেই চিঠি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে। তার বোন উজমা তিনিও কিন্তু একেবারে সে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন, ইমরান খানের বক্তব্য নিয়ে তিনিও সোশ্যাল সাইটে পোস্ট করেছেন। অর্থাৎ খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে মিডিয়ার উপর মানুষ বিশ্বাস হারাচ্ছে। এবং দেখবেন বাংলাদেশের ঘটনা থেকে শুরু করে ভারতে কোনো ঘটনা, আপনার অন্যান্য আপনার নেপালের ঘটনা, বিভিন্ন সময় নেপালের ভিডিও বিহার বলে চালানো হচ্ছে, বাংলাদেশের ঘটনা নিয়ে কলকাতা বলে চালানো হচ্ছে, পাকিস্তানের করাচির ঘটনা নিয়ে অনেক সময় পাক সার্কাস মেটিয়াপুরুষ বলে চালানো হচ্ছে, প্রচার করছে। এটা মূলত একটা রাজনৈতিক দল, তাদের কর্মী, তাদের আইটি সেল করে। কিন্তু আপনি আমরাও যদি এই ফাঁদে পা দিয়ে ফেলি, ফেক খবর, মিথ্যা খবরের মধ্যে যদি বানোয়ার তৈরি খবর, সেখানে যদি আমরা পা দিয়ে ফেলি, যে মিডিয়াগুলো দেখাচ্ছিল যে ইমরান খান মারা গেছে, তাহলে কি মারা গেল? সূত্রের খবর, সেই মিডিয়া আবার ইমরান খানের চিঠি প্রকাশ করছে, তার বক্তব্য তুলে ধরছে। এটাই কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে এবং আশ্চর্য করছে। বর্তমান সারা বিশ্বজুড়ে মিডিয়ার যে ভূমিকা, এবং বিশেষ করে আমাদের ভারত এবং পশ্চিমবাংলার মিডিয়ার যে ভূমিকা, সেটা মেন স্ট্রিম মিডিয়া হতে পারে, সেটা পেপার পত্রিকা অর্থাৎ প্রিন্ট মিডিয়া বলুন, টিভি চ্যানেলগুলো বলুন, বা স্বাধীন সংবাদ মাধ্যম যেগুলো সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টা, এক্স হ্যান্ডেল থেকে শুরু করে এই যে সোশ্যাল মিডিয়া, টোটাল এই মিডিয়ার যে বিষয় নিয়ে আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অভিনেতা ধর্মেন্দ্র, তিনি কিছুদিন আগে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন, মিডিয়া দেখালো তিনি মারা গেছেন বলে অর্থাৎ তাকে মানে সবাই পোস্ট করা শুরু করেছিল। হঠাৎ করে জানা গেল যে তিনি বেঁচে আছেন, তারপর তিনি বেঁচে ছিলেন, বাড়িতেও সম্ভবত এলেন, আবার তিনি কিছুদিন আগের খবর তিনি মারা গেছেন। কিন্তু যখন তিনি সুস্থ রয়েছেন, সোর্স খুঁজে কেন এটা হচ্ছে? কারণ একটা জিনিস, একটা উদাহরণ আপনাদেরকে দেব। দেখবেন এখন একটা প্রতিযোগিতামূলক বিষয় চলছে। আমি কি বলবো, আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই বলছি। ধরুন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইনসাফ বাংলা, ধরুন নয়, আছে তো আপনারা জানেন এবং এই ভিডিও সেখানে দেখছেন। আমার ভিডিওতে এই হুমায়ুন কবির তিনি তিনি নতুন দল গঠন করবেন, তৃণমূল তাকে তাড়িয়ে দিয়েছে, এই খবর আমি প্রথমে করলাম, আমার চ্যানেলে 1 লক্ষ মানুষ দেখলো। কিন্তু দেখা যাচ্ছে অন্য একটা চ্যানেল, সেখানে 5 লক্ষ মানুষ খবরটি দেখলো। তাহলে প্রতিযোগিতায় আমি পিছিয়ে গেলাম, সেই চ্যানেলটি এগিয়ে গেল। আমার একটা মানসিক দুশ্চিন্তা হচ্ছে যে যা আমার সব শেষ হয়ে গেল মনে হয়। শেষ কিচ্ছু হয়নি। আবার আগামীকাল কোনো একটি খবর হবে, আমি সে খবর করব, আরও 10 জন করবে, সবার থেকে আমার ভিউজ বেশি হবে, আমি এগিয়ে গেলাম। এটা রেষারেষি প্রতিযোগিতার ব্যাপার নয়। কোয়ালিটি সুন্দর করতে হবে, সঠিক তথ্য, সঠিক ইনফরমেশান দিতে হবে। মানুষের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা যাবে না। খবরের নামে আদালত যে কাজটা করে, সেই কাজটা অর্থাৎ আদালত বিচার করে। এবার যদি খবরে মানে টিভির চ্যানেলগুলো বা বিভিন্ন চ্যানেলগুলো বা গদি মিডিয়া বা আপনার ইউটিউব চ্যানেলগুলো, তারা যদি এখন বিচার করতে শুরু করে, কে অপরাধী কে অপরাধী নয়, কে ভালো মানুষ কে ফেরেশতা, কে সৎ মানুষ কে দুর্নীতিগ্রস্ত, এটা তো আদালতের বিচার করার কাজ। এটা যদি মিডিয়া তাদের ঘরে বসে এখন মুখে পাউডার লাগিয়ে মেকআপ টেকআপ করে যদি এই কাজগুলো করে, তাহলে সেটা নিন্দাজনক হবে এবং মানুষের মিডিয়ার উপরে ভরসা করবে না। ইমরান খানের খবর, ধর্মেন্দ্র খবর থেকে কিন্তু সেটা প্রমাণিত। একই রকমভাবে মিডিয়া কি করছে, মিডিয়া ভাবছে যে আমরা যদি এই খবরটা আগে ব্রেক করে দিতে পারি, মেন স্ট্রিম বড় মিডিয়াগুলো বা স্বাধীন সংবাদ মাধ্যমগুলো, তাহলে আমাদের খবরের ভিউজ বেশি হবে, আমাদের দর্শক বেশি পছন্দ করবে, আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু যখন আপনার কি বলবো, আপনার প্রমাণ হয়ে যাচ্ছে যেটা মিথ্যা খবর। যেমন হঠাৎ করে অপারেশন সিন্দুর যখন আমাদের ভারতের বীর সেনা জওয়ানরা চালাচ্ছিলেন, পাকিস্তানের একেবারে মানে সেনাবাহিনী বা তাদের জঙ্গিদের উপর একেবারে মুখের উপরে জবাব দিচ্ছিলেন, তাদের ঘরে ঢুকে গিয়ে মেরে আসছিলেন, সেই সময় ভারতের একটা বড় অংশের গদি মিডিয়া প্রচার করা শুরু করলেন যে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের করাচি নাকি দখল করে নিয়েছে। আর কিছুদিন আমরাও স্বপ্ন দেখলাম যে করাচি, তাহলে পাকিস্তানে তো কোনো দিন শত্রু দেশে যাওয়া হয়নি, তাহলে যদি করাচি দখল করে নেয় তাহলে আমাদের আন্ডারে, তাহলে অখণ্ড ভারত পাকিস্তান তাহলে আমাদের চলে আসছে। এরপরে অন্যান্য টার্গেটগুলো ফুলফিল করতে হবে। তারপর সকালে দেখা গেল এটা সম্পূর্ণ মিথ্যা এবং ফেক খবর। এতে কি হলো, সারা বিশ্বের কাছে ভারতীয় মিডিয়ার গ্রহণযোগ্যতা কমলো, ভারতবাসীর কাছে মিডিয়ার গ্রহণযোগ্যতা কমলো। কিন্তু এই গদি মিডিয়া যখন করাচি বা পাকিস্তানের একটা ভিডিও বলছে পাক সার্কাসের ভিডিও দেখাচ্ছে, তখন আপনি বিশ্বাস করছেন কোনভাবে, কিভাবে? এই গদি মিডিয়া বাংলাদেশের একটি মাজার ভাঙার ভিডিওকে দেখিয়ে
বলছে মুর্শিদাবাদের মন্দির ভেঙে দিচ্ছে, তখন আপনি বিশ্বাস করছেন বা আপনি দেখছেন বা প্রতিবাদ করছেন না। এগুলো নিয়েই কিন্তু আমাদের প্রশ্ন। তাই একটু যাচাই বাছাই করুন। মোহাম্মদ জুবের বলে একজন আছেন, তিনি একজন ন্যাশনাল সাংবাদিক, বড় সাংবাদিক। তিনি ফ্যাক্ট ফাইন্ডিং করেন, সত্য মিথ্যা নিয়ে তুলে ধরেন। এক্স হ্যান্ডেলে তার পাবেন, ইউটিউবে সম্ভবত পাবেন, ফেসবুকেও পাবেন। মোহাম্মদ জুবের অল্ট নিউজ সার্চ করবেন, ফলো করে রাখবেন এই চ্যানেলগুলো। রাবিশ কুমারকে দেখবেন, ধ্রুব রাঠিকে দেখবেন, সাক্ষী যোশীকে দেখবেন, অজিত আঞ্জুমকে দেখবেন, অবিশ্বাস শর্মাকে দেখবেন, এই খবরগুলো দেখবেন। পশ্চিমবাংলাতে সুব্রত বসুকে দেখবেন, এদিকে অনেকে আছে, তাদেরগুলো দেখবেন। নিরপেক্ষ সত্য খবর কিন্তু আপনারা জানতে পারবেন। আমরাও চেষ্টা করি আমাদের ইনসাফ বাংলা চ্যানেলের মাধ্যমে, খুব বড় কিছু না হয়ে গেলেও আমরাও বিভিন্ন সোর্সে তো মূলত খবর করি, কারণ আমাদের তো আর প্রতিনিধি সারা পৃথিবী জুড়ে, সারা ভারত, সারা বাংলা জুড়ে ছড়িয়ে নেই। তবে আমরা নিউজের যে সোর্সগুলো জোগাড় করি, সেই সোর্সগুলো জোগাড় করে সেগুলোকে মোটামুটি আমরা যাচাই বাছাই করেই খবর করার চেষ্টা করি। এরপরেও মানুষ মাত্র ভুল হলে ক্ষমা করবেন, ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন। আপনাদের ছোট ভাই হিসাবে আপনাদের চ্যানেল মনে করবেন, ইনসাফ বাংলা আপনাদের চ্যানেল। আমরা এটাকে পরিচালনা করছি, একটা ছোট্ট টিম আমরা পরিচালনা করি, কিন্তু ইনসাফ বাংলা চ্যানেলটা আপনাদের চ্যানেল। আপনাদের কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। অনেকে বলবেন, দাদা আমাদের রাস্তা খারাপ তো আপনি খবর করেন না, দাদা আমাদের এখানে কোনো অশান্তি হলে, অ্যাক্সিডেন্ট হলে তো আপনি খবর করেন না। ইনসাফ বাংলা চ্যানেল মূলত ইস্যু ভিত্তিক কাজ করে। কোনো একটা ইস্যু ঘটলে সেই ইস্যুকে কেন্দ্র করে আমরা নিজেরা তথ্য দিয়ে, ইনফরমেশান দিয়ে প্রোটেস্টমূলক অর্থাৎ প্রতিবাদমূলক ভিডিও তৈরি করি বা নিউজ করি। আর না হলে আমরা পশ্চিমবাংলার বিশিষ্ট ব্যক্তি যারা, বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, লেখক, শিক্ষক থেকে শুরু করে তাদের ইন্টারভিউ করে আমরা আপনাদের সামনে একটা প্রতিবাদমূলক বিষয় উপস্থাপন করি বা তুলে ধরার চেষ্টা করি। তো এই হলো আজকের মতো, এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেল ইনসাফ বাংলা সাবস্ক্রাইব করবেন। পরে যারা ফেসবুকে আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।